গুড ইভিনিং বন্ধুরা। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা আমাদের জীবনে সামনে জেনারেশন বা আমাদের জেনারেশনটাই শেষের দিকে গিয়ে যে সমস্যার মধ্যে পড়বে সেই ব্যাপারে। আমি আগের দিনই বলেছিলাম যে যখন আজকেও আমরা ইকোলজি এবং এনভায়রনমেন্টের উপরে ক্লাস নিচ্ছি, এবং আমার মনে হয় না যে এখানকার যে সমস্ত ইনস্টিটিউট আছে তারা এত মন দিয়ে সাবজেক্টটাকে পড়াচ্ছে। কিন্তু ইউপিএসসির যা ট্রেন্ড এবং ডব্লিউবিসিএস এর এক্সামের মেন এক্সামের যে আমি ট্রেন্ড দেখলাম, সেখানে যদি এনভায়রনমেন্ট এবং ইকোলজি সাবজেক্টে যদি খুব ভালো ক্যাচ না থাকে তাহলে ডব্লিউবিসিএস পাওয়াটা একটু কঠিনই হবে তাদের জন্য, বিশেষ করে মেনে। এবার আমি কিছু ভয় দেখাবো আপনার। প্রথম কথা হচ্ছে যে আজ থেকে 30 বছর পরে আমাদের বয়স যখন ধরুন 65-70 বছর হবে, 65 বছরের বেশি হয়ে যাবে। আবার যারা এখন জন্মাচ্ছে যখন 30 বছর যখন বয়স হয়ে গেল, আসছে 30 বছর পরে, ইট মে হ্যাপেন দ্যাট যে তখন আমরা যেরকম পেট্রোলের তখন অল্টারনেটিভ আবিষ্কার হয়ে যাবে, যে কারেন্টের মাধ্যমে ইলেকট্রিসিটি বা অন্যান্য বা থার্মো মানে ইলেকট্রিসিটি বা যদি নিউক্লিয়ার পাওয়ার ইলেকট্রিসিটি বা আদার রিসোর্সেস, সানলাইট থেকে ইলেকট্রিসিটি, সমস্ত কিছুর মাধ্যমে সেটা কভার হয়ে যেতে পারে। কিন্তু জল এমন একটা জিনিস, সেটা কভার হওয়ার সম্ভাবনা খুব কম। তো সেটা করতে গিয়ে আমরা প্রথমে একটু একটা মজার জিনিস দেখব। মজার জিনিস মানে এটা বাচ্চাদের জন্য মেনলি আর কি, বাচ্চাদের মতন করে, যে জল ভরো আর জল প্রকল্প যেটা আমরা বলে থাকি আর কি, সেটা আসলে এটা নয়। মানে এই গ্রাফিক্সে আমরা যেটা বুঝি সেটা নয়, ঠিক আছে? মানে আমাদের শহরের যারা আমরা মনে করি নিজেদেরকে শহরের লোক মনে করি এবং মনে করি যে আমরা অনেক কিছু জানি, সেটা নয়। তবুও সেটা অনেকটা, প্রত্যেকটা তার কারণ প্রত্যেকটা বিন্দু জলের যে দাম, সেটা আজকের ভিডিওতে আপনারা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং পুরোটা যদি দেখতেই হবে আপনাকে। আপনি যদি পুরো না দেখেন তাহলে আপনি মনে করে ধরে নিন যে আপনি এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি সাবজেক্টে আপনি 25% পিছিয়ে যাচ্ছেন অন্যদের থেকে। 100% কথা বললাম। এবং এখানে যেভাবে বোঝানো হবে এটা অন্য যদি কেউ বোঝায় এবং আপনি যদি পড়ে বুঝে নিতে পারেন নিজেই, তাহলে এটা দেখার দরকার নেই, তাহলে নিজেই বুঝে নিন বা অন্য কারোর কাছ থেকে দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমাদের যেটা বলা আছে, এই 1/3 2/3 হচ্ছে জল, আর 71% হচ্ছে জল। আর এগ্রিকালচারাল প্র্যাকটিসের মধ্যে হচ্ছে ধান, এগুলো আমাদের যেগুলো খাই সেগুলোতে সব থেকে বেশি জলের ব্যবহার হয়। এইগুলোতে রেন ফরেস্টের ওপরে এগুলো নির্ভর করে সম্পূর্ণ। তো যেটা বোঝা যাচ্ছে যে এই জলের ওয়েস্টেজের কথা বলা হয়েছে। এবার শহর কেন্দ্রিক জল ধরে রাখার একটা পদ্ধতি বলা হচ্ছে, রুফটপ থেকে নিচে, নিচের থেকে রুফটপ থেকে নিচে, নিচের থেকে ফিল্টার হয়ে স্টোরেজ হয়ে ট্যাঙ্কে, এবং সেই ট্যাঙ্ক থেকে মানে আবার মানে জলকে রিইউজ করা। এটা হচ্ছে এক রকমের পদ্ধতি, সেটা শহর কেন্দ্রিক আর কি। শহরে যে সমস্ত বাড়ি ঘরটা হচ্ছে সেখানে কিভাবে জল কনজারভেশন করা যাবে, এটা তার উদাহরণ। এবং সমস্ত জল কিন্তু দেখবেন যা আছে সমস্ত কিছু গড়িয়ে আমরা কিন্তু কোনো প্রিজার্ভ করি না, ধরে রাখার চেষ্টা করি না, যেমন চলছে তেমন চলতে দিচ্ছি। সমস্ত জল কিন্তু ওশানে গিয়ে চলছে, কিন্তু ওশানে গেলে তো হবে না। মাত্র 1% রেন হয়, 99% হচ্ছে 99% হচ্ছে আপনার জল হচ্ছে মানে
99% হচ্ছে সমুদ্রে নোনা জল, 1% জল জল হচ্ছে মিষ্টি জল, সেটা ব্যবহার করা যায়। তাহলে সেই জলটাকে যদি আমরা সুস্থভাবে ব্যবহার না করতে পারি, আজ থেকে 30 বছর পরে যা গত 30 বছরে 80% জলাভূমি নষ্ট হয়ে গেছে এবং মাটির জলের স্তর বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় এত কমে গেছে যে সেখানকার জলের সমস্যা মেটানো খুবই মানে সেখানেই হচ্ছে, সেখানে বটল ওয়াটার ছাড়া জলের কোনো ব্যবস্থা নেই। এবং আমাদের দেশেই কতগুলো জায়গায় কি কি অবস্থা আছে সেটা আমরা একটু পরে আসছি। তো এই দেখুন শহরে এটা এই যে যে পদ্ধতি, এই যে জল ধরবে ছাদে, ছাদ থেকে স্টোরেজ ট্যাঙ্ক, ফিল্টার হয়ে নিচে যাচ্ছে, এটা তো আপনারা দেখেইছেন। এবার তারপরে দেখুন যে এই পদ্ধতিতে ধরা হচ্ছে এবং স্টোরেজ ট্যাঙ্ক, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হতে পারে কি, যে এই যে ফিল্টার স্যান্ড দিয়ে স্যান্ড এখানে স্যান্ড রাখলে স্যান্ডের মাধ্যমে ফিল্টার হয় জল সব সময়, স্যান্ড আর বালির মাধ্যমে। এটা রিইউজেবল হচ্ছে, এটা কিন্তু দেখুন রিইউজেবল হচ্ছে। হ্যাঁ, এই যে এই যে এটা এটা মানে রিইউজেবল হচ্ছে। রিইউজেবল করতে গেলে পরে এখান থেকে জল নিয়ে সেখানে নিয়ে আর একটা পদ্ধতি আছে হচ্ছে এখান থেকে জল নিয়ে মাটির নিচে দিয়ে দেওয়া। তার কারণ আমরা মাটির নিচে থেকেই জল তুলে বোরিং করে আমরা জল ব্যবহার করি। দিস ইজ দ্য সিস্টেম, এই গ্রাউন্ড ওয়াটার ক্রিয়েট করা। এবার একটা কথা বলার দরকার আছে এখানে, এই যে হ্যাঁ এটা এই ড্রেনের জল থেকে শুরু করে সমস্ত স্টোরেজ জল, ছাদের জল, এই সমস্ত কিছুকে যদি এই সয়েলের মধ্যে যদি ইনক্লুড করা যায়, কোন এই সয়েলের মধ্যে ইনক্লুড করার ব্যবস্থা করতে হবে, তবেই স্টোরেজ থেকে হোক যেখান থেকে হোক আমাদের নিচে সয়েলের মধ্যে করতে হবে। যে মানে যেটা না হলে পারে সয়েলের নিচে যদি জল না থাকে তাহলে আমরা খাবার জল বা মিষ্টি জল আমরা কিন্তু পাবো না। দিস ইজ দ্য মেইন প্রবলেম। এবার আপনাদের আর এই ব্যাপারে ভয় দিয়ে লাভ নেই, আমরা অন্য ইয়েতে যাচ্ছি, মানে অন্য স্লাইডে যাচ্ছি। এবার আসুন যে আমরা আসল আলোচনার দিকে যাচ্ছি। আমি একটা কথা বলছি যে এই অবস্থায় যদি চলতে থাকে, আমরা কোনো মেজারমেন্ট না নিই, তাহলে 2070 সালের মধ্যে 1 লিটার পেট্রোলের দাম থেকে 3 গুণ হবে 1 লিটার জলের দাম। শুধু এইটুকুন মনে রাখলেই হবে। এবং জল যদি না থাকে তাহলে পুরো মানে ধান গম থেকে শুরু করে যা আমরা শস্য জাতীয় জিনিস খাই টোটালটাই যেহেতু জলের উপর নির্ভর করে, সেহেতু এটা ধরেই নিতে হবে যে জল ছাড়া যে মানে আমাদের মানে আমরা যা যা মানে উদ্ভিদ হোক প্রাণী হোক জল ছাড়া বাঁচতে হবে। তাহলে উদ্ভিদ যদি না বাঁচে, যদি জল ছাড়া যদি ধান না হয়, ধান তৈরি করতে সব থেকে, চাল তৈরি করতে সব থেকে বেশি জল লাগে, গম তৈরি করতে সব থেকে বেশি জল লাগে, এবং অন্যান্য জিনিস প্রতিটা গাছের জন্য জল প্রয়োজন হয়। জলই গাছের জীবন, মানুষের জীবনও জল, গাছের জীবনও জল। ফলে জলই যদি নিচে আমাদের গ্রাউন্ডে না থাকে তাহলে কি অবস্থাটা হবে, এবং আমরা সেটা প্রতিনিয়ত করে তুলছি। কিসের জন্য? গ্রিন রেভলিউশনের পর থেকে আমরা ফার্টিলাইজার প্রচুর ইউজ করেছি, আর ইরিগেশন নিচের থেকে বোরিং করে জল দিয়েও ইরিগেশন করেছি বা অনেক শস্য ফলানোর জন্য। কিন্তু এর অল্টারনেটিভটা করিনি, যে জলটা আসছে ওপর থেকে নদীর মাধ্যমে সেই জলটাকে কিন্তু আমরা প্রিজার্ভ করার ব্যবস্থা করিনি। এখানে প্রিজার্ভ করার ব্যবস্থা মানে যে রেইন ওয়াটার সমুদ্র থেকে যেটা ভেপার হয়ে উঠছে, ওই রেইন ওয়াটারটা যখন যাচ্ছে, দেখবেন যে আমাদের মরুভূমি, এই যে আপনি রাজস্থান তো মরুভূমি এলাকা, সেখানে তো নিচে জল নেই, সেটা স্বাভাবিক। কিন্তু আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, আমরা এরপরে আসছি সেই জিনিসগুলোতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জলের কি অবস্থা। এবং সেই আছে বলে কেবলমাত্র হিমালয় পর্বতমালা আছে আমরা বেঁচে যাচ্ছি, কিন্তু আরব ইরানে যেহেতু ওসব জায়গায় হিমালয় পর্বতমালা নেই, সেহেতু তাদের নিচে কিন্তু জল নেই, তাদের কাছে কিন্তু পেট্রোল থেকে জলের দাম অনেক বেশি। এবং যে থেকে সমুদ্র থেকে যে ফ্রেশ ওয়াটার তৈরি করা হয়
সেটার কোয়ালিটি এবং সেটার খাওয়ার কতটা স্বাস্থ্যকর সেটা আমাদের পক্ষে এখনো জানা নেই। কিন্তু এখনো সময় আছে, সারা পৃথিবী যদি ভাবে, আপনারা এই প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝতে পারবেন। সম্পূর্ণটা আপনাদেরকে দেখতে হবে, আর না দেখতে পারলে WBCS পাওয়ার কথা ভুলে যান। যদি মনে করেন যে আগের যে আমার যে ইয়েটা আছে, মানে ভিডিওটা আছে, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন আর ওই ইয়ে যে ওজন স্তরের হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজন আছে, ওজন স্তর আছে, সেই ওজন স্তর হোল হয়ে যায় এবং তার ফলে আল্ট্রাভায়োলেট রশ্মি ভেতরে ঢুকে আমাদের ওই মানে ইয়ের এফেক্টের মতন, কি বলে ওটাকে, হাইড্রোজেন বোম বা অ্যাটমিক বোমের যে এফেক্টের মতন সারা পৃথিবীতে মানুষের উপর পৃথিবী পড়বে এবং তাতে মানুষের মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ক্যান্সার, স্কিন ক্যান্সার, ভেতরে ক্যান্সার, অনেক রকম রোগের অবস্থা। এইগুলো যদি যারা দেখছে না, যারা হেলায় ইয়ে করতে দিচ্ছে, তারা WBCS পাবে না, তারা অন্য কিছু দেখুন। এমনি 1-2 মিনিট দেখবেন না এইসব ভিডিও দেখতে হলে পুরোটাই দেখবেন। তার কারণ আপনাকে জানতে হবে চাকরি পেতে হলে। আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, আপনি ভালো করে জেনেছেন, আপনি 12 পরীক্ষা দিয়েছেন, ভালো করে জিগেছেন, আপনি মাস্টার ডিগ্রি করেছেন, ভালো করে পড়েছেন। আর চাকরি পেতে গেলে পরে তার থেকে 3 গুণ ভালো করে পড়তে হয়, তার কারণ তো চাকরির সংখ্যা কম, এটাই তো স্বাভাবিক। তো আপনারা সেটা না করে আমার MA পাস আছে, আমার চাকরি, অন্যদেরকে সরকার নিজেদের লোক ঢুকিয়ে দিচ্ছে। এইসব বলে কোনো লাভ নেই, এসব হিসাব করেও কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে যে পড়লে চাকরি হয় না এমন কোনো লোক আমরা দেখিনি। পড়লে চাকরি হয় না এমন কোনো লোক আমরা দেখিনি। নিশ্চয়ই 100% পড়াশোনা করলে চাকরি হওয়ার সম্ভাবনা আছে। তো ওসব কথা বাদ দিয়ে আমরা আসল কথায় ঢুকি, যে এই যে জলের যে সমস্যা, যাতে আমাদের দেশটা ওই আরব, ইরান এবং কাজাকিস্তান বা ইয়ের মতন জলের সমস্যা না পড়ে, আফগানিস্তান, ইরান, এই যে এইসব জায়গাতে যে জলের অবস্থা, সেই রকম জায়গায় যে না পড়ে, সারা পৃথিবীতেই যদি জলের মানে নিচের তলার মানে যদি খাদ্যশস্যই উৎপন্ন না হয়, ভারতবর্ষ সারা পৃথিবীতে 9th খাদ্যশস্য মানে ইয়েতে, আমাদের 134 কোটি লোককে খাওয়ানোর পরেও আমরা কিন্তু 9th পজিশনে সারা পৃথিবীতে খাদ্যশস্য আমরা এক্সপোর্ট করি। অতএব আমাদের কিন্তু এখনো পর্যন্ত যা অবস্থা আছে, তাতে আমরা যদি এখনো মেজারমেন্ট ঠিক করে নিই এবং নেওয়ার চেষ্টা অলরেডি আমরা শুরু করে দিয়েছি, সেই সম্বন্ধেই আজকে আলোচনা করব। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন, দেখবেন যে আপনার মেনে এই সম্বন্ধে কত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং কত কিছুর উত্তর আপনি দিতে পারবেন। তো আমি যেটা বলি, এর প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে একটা ইনস্টিটিউশন তৈরি করতে হবে এটাকে করার জন্যে। তার নাহলে হাওয়ায় তো হবে না। একটা প্রধান ইনস্টিটিউশন, মাদার ইনস্টিটিউশন করতে হবে সারা ভারতবর্ষ জুড়ে, যেটা কন্ট্রোল করবে। সেটা কি? একটা মন্ত্রিত্ব। তাহলে জলশক্তি মিনিস্ট্রি অফ জলশক্তি তৈরি হলো কবে? 2019 সালে। কেন? এই জলের স্ক্যারসিটির জন্য। এই জল যে 20-30 বছর পরে খরায় আমাদের যে জল কিনে খেলেও যে ভাত চাল হবে না এবং চাষ হবে না, সেটা বোঝার পরে এবং বিভিন্ন মানে বৈজ্ঞানিকরা যারা করেছেন, এবং যেটা ফ্যাক্ট, জল দিনের পর দিন চলে যাচ্ছে। পরে আসবো যে কতগুলো শহরে যে নিচে জল নেই বলে মানে তাদের কি অবস্থা হয়েছে, পরে আসছি। সেটা পরিসংখ্যান আপনাদের হাত দেখে বুঝতে পারবেন, এবং ওই পরিসংখ্যানগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরও আপনাকে তখন দিতে হবে। এবার মিনিস্টারকে কাকে করা হয়েছে? প্রথম মিনিস্টার, এটা জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। উনি যোধপুরের লোক। অর্থাৎ রাজস্থান মরুভূমি এরিয়া, রাজস্থান যেহেতু সব থেকে এই মানে ডরপোকন এরিয়া, সেই জন্য সেখানকার লোক কি হচ্ছে এক্সপিরিয়েন্স হবে, এটাই স্বাভাবিক এই ব্যাপারে। তো মিনিস্টারও সেখানকার একজনকেই করা হয়েছে, তার নাম হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত, যোধপুর। এইবার হচ্ছে এই ক্যাম্পেইনটা দুটো ফেজে করা হবে। ডিউরিং দ্য ফার্স্ট সাউথ ওয়েস্ট মনসুন, আমাদের দুভাবে আমাদের এখানে জল আসে, বৃষ্টি হয়। একটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন আসে, আর একটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন আসে। নর্থ ইস্ট মনসুনটা মেনলি ওই শীতকালের দিকে হয়, হ্যাঁ। আর সাউথ ওয়েস্ট মনসুনটা মানে জুলাই মাসে হয়। আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি জুলাই মাসের 8 তারিখে ঢোকে। আর কেরালাতে এই মনসুন মানে বৃষ্টি, যে মানে
মানে সমুদ্রের বাষ্প মানে যে সমুদ্র থেকে যে বাষ্প আছে সেটা অতি ঘনত্ব অতি পরিমাণে হয়ে যাওয়ার ফলে আমাদের ইয়ের মধ্যে হাওয়া হাওয়া যে রেন, যেহেতু ওই সময় রেন মানে ওই সময় হাওয়া মানে হাওয়ার যে স্রোতটা যেহেতু আমাদের ল্যান্ডের দিকে আছে সেই জন্য ওই ইয়েগুলো নিয়ে আসে, ওই মানে ইয়ে ভেপারগুলো মেঘ আকারে আমরা দেখি, যাকে আমরা মেঘ বলি, সেটাকে টেনে নিয়ে আসে। কখন টেনে নিয়ে আসে? কেরালায় ঢোকে 1 তারিখে, 1 তারিখে কেরালা, 1 তারিখে কেরালায় ঢোকে, 1 তারিখে জুলাই মাসে। আর পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে ঢোকে হচ্ছে 8 থেকে 9 তারিখ। এইট টু 9 এটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? মনসুন অর্থাৎ সাউথ ওয়েস্ট মনসুন কখন ঢোকে এটা জিজ্ঞাসা করতে পারে। এটা হিস্ট্রি তো জিওগ্রাফিতেও জিজ্ঞাসা করতে পারে, আবার এই যে এটা তো জিজ্ঞাসা করতে পারে। আর এটা আমরা পশ্চিমী ঝঞ্ঝাও অনেক সময় বলি। অক্টোবর মাসের দিকে, অক্টোবর নভেম্বর মাসের দিক থেকে ওই যে কাশ্মীরটা, তারপরে তার নিচে পাঞ্জাব ওই জায়গায় ওই ইয়ের থেকে মানে চীন থেকে পাকিস্তান হয়ে ঘুরে কাজাকিস্তান ঘুরে ওখান থেকে একটা ইয়ে ঢোকে মানে মেঘ আসে ওই মানে ওই জায়গা দিয়ে ঘুরে, তখন আমাদের এখানে ঠান্ডা, তখনও একটা জল হয়। অর্থাৎ দুটো ফেজে এটা করতে হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়। এবার কভারেজ এরিয়া অফ জলশক্তি অভিযান। আমরা এর আগে যেটা কি জানলাম, আমরা নিউ জলশক্তি মিনিস্ট্রির ইয়ে কি প্রকল্প কি? জলশক্তি অভিযান। এর কভারেজ এরিয়াটা কি? আমাদের 1186টা ব্লকে গ্রাউন্ডে ওয়াটার নেই, মানে এত নিচে স্তরের এত নিচে চলে গেছে, সেখান থেকে জল তোলা সম্ভব নয়। 1186টা ব্লক সারা ভারতবর্ষে, ওই শুধু রাজস্থান নয় কিন্তু, তার মধ্যে সাউথের বেঙ্গালুরু থেকে শুরু করে আপনার চেন্নাই থেকে শুরু করে আপনার হায়দ্রাবাদ পর্যন্ত আছে। অর্থাৎ শুধুমাত্র রাজস্থান যে শুকনো হয়ে যাচ্ছে, রাজস্থানে মরুভূমি হয়ে যাচ্ছে, তো এই সাউথ পর্যন্ত মরুভূমি হওয়ার মতন জায়গায় আমরা নিয়ে এসেছি নিচের জল বোর করে করে। এবং তার প্রধান কারণ হচ্ছে ওই বললাম মানে সবুজ বিপ্লব, এবং সবুজ বিপ্লবের জন্য আমরা ইরিগেশনের জল নিচের থেকে বোর করে তুলে প্রচুর আমরা শস্য ফলিয়েছি ঠিকই, কিন্তু তার অল্টারনেটিভ ক্রিয়েট করিনি। অল্টারনেটিভ কীভাবে ক্রিয়েট করা যায় সেটার ভিডিও আমাদের সবার লাস্টে আমি দেখাবো। যারা ধৈর্য ধরে দেখবে তারা বুঝতে পারবে। আমি আবারও বলছি, যারা আগের দিনের ভিডিও যেটা ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর পুরো করে দিচ্ছে এবং ইকোলজির যে ক্লাস মিস করবে, এবং যদি আমার থেকে কেউ ভালো বোঝাতে পারে অন্য কেউ, তার কাছে বুঝুক। সে যদি নিজে পড়ে আপনি যদি নিজে পড়ে বুঝতে পারেন আপনি বুঝুন, কিন্তু ইকোলজি যদি আপনি না বোঝেন এবং না ভালো করে যান, তাহলে আপনি ডব্লিউবিসিএস পাওয়ার কথা ভুলে যান। তার কারণ ইকোলজি ডব্লিউবিসিএস এর কম্পালসারি পেপারের একটা খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট জায়গা। সেখান থেকে প্রচুর কোশ্চেন আসবে, মানে সেটা 50-100 নাম্বারের কোশ্চেন, 100 নাম্বারের কোশ্চেন সেখান থেকে আসবে। যাই হোক, এবার 313টা ব্লক হচ্ছে ক্রিটিক্যাল গ্রাউন্ড ওয়াটার, মানে 313 জল তোলাই যায় না। এখানে হয়তো একদম নিচে বোর করলে, এই 1886টার মধ্যে একদম নিচের দিকে বোর করলে সামান্য হয়তো জল পাওয়া যায়, বাদ বাকি তো হয়তো বাইরে থেকে জল সাপ্লাই করে কিনে নিয়ে যায়। আর 94টা ব্লক আছে উইথ লো গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবিলিটি, মানে নেই। এই সংখ্যাগুলো একটু মনে রাখবেন। সংখ্যাগুলো যদি মনে না থাকে, অ্যাটলিস্ট এইটা মনে রাখবেন যে ওভারঅল 256 ডিস্ট্রিক্টস উইল বি কভার্ড। এই 256টা ডিস্ট্রিক্টসের নিচে জলস্তর কিন্তু এমন জায়গায় পৌঁছেছে ইন্ডিয়াতে। আমাদের টোটাল 600 মতন ডিস্ট্রিক্ট আছে ইন্ডিয়াতে, তার 3/1 ভারতবর্ষের 3/1 জায়গার মাটির নিচে জল নেই মানুষকে খাওয়ানোর মতন এবং চাষ করার মতন। সেটাকে আবার সেই জায়গায় ফেরাতে হবে, তার সেই প্রচেষ্টাকে সাকসেসফুল করতে হবে।
তবেই আমরা ইয়ে থেকে মানে এই সমস্যার থেকে হয়তো বাঁচবো। এই নীতি আয়োগ হচ্ছে রিপোর্ট দিয়েছে 2019 সালে। কি বলেছে? বাই 2021 সালে ইন্ডিয়া সাইটস উইল রান আউট অফ গ্রাউন্ড ওয়াটার। 18 ইন্ডিয়ান সিটি, আপনি ভেবে দেখুন যে 2020-21 সালে যেটা বলা হয়েছে যে মানে ইন্ডিয়ার 21টা সিটিতে গ্রাউন্ড ওয়াটার থাকবে না, কোনো গ্রাউন্ড ওয়াটার থাকবে না। তাদেরকে হয় অন্য কোনো জায়গা থেকে নদী বা অন্য কোনো জায়গা থেকে আনার ব্যবস্থা করতে হবে, বা গ্রাম থেকে বোর করে আনার ব্যবস্থা করতে হবে, যেভাবে পাইপ লাইন দিয়ে কোনোভাবে ব্যবস্থা করতে হবে যেখানে জলের ব্যবস্থা আছে, যতক্ষণ না পর্যন্ত তারা আবার নিচে জলের স্তর ক্রিয়েট করতে পারছে। এবং ক্রিয়েট করার পদ্ধতি কি সেই ব্যাপারে ভিডিও আছে, লাস্টে আছে, সেটা দেখাবো। লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখেন, যদি ধৈর্য থাকে, যদি WBCS পাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবেন, না যদি না পাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখার দরকার নেই, বন্ধ করতে আগেই চলে যাবেন একদম প্রথম শুরু থেকে। এই দিন ঠিক আছে, এটা গান বাজনা হচ্ছে না, তাহলে এটা বাদ থাক। আমি মানে মানে গান বাজনা শুনবেন, সিনেমা মানে ইয়েতে চলে যাবেন, নেটফ্লিক্সে চলে যাবেন, সেটা দেখবেন। By 2030, 40% of Indian population will have no access to drink water. আমি তো 2050 সাল বলছিলাম, নীতি আয়োগ বলছে যাদের এখানে স্ট্যাটিস্টিশিয়ান আছে, মানে যাদেরকে পুষতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে, এক একজন স্ট্যাটিস্টিশিয়ানের মাইনে, এক একজন এই গ্রুপের মাইনে সব কম, আমরা সব থেকে কম মাইনে দিই। স্ট্যাটিস্টিক্স যারা পড়ে তাদের সব থেকে বেশি পৃথিবীতে মাইনে হয়। তারাই হিসাব করে বলে দেয় যে আগামী 15-20 বছর পরে জলের অবস্থা কী হবে, রাস্তার অবস্থা কী হবে, এনভায়রনমেন্টের অবস্থা কী হবে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কী অ্যাকশন নিতে হবে। তো এই নীতি আয়োগ মানে নীতি আয়োগের ওই যে হেড সে নয়, কিন্তু নীতি আয়োগের হেড হচ্ছে প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশনের বদলে এখন নাম হয়েছে নীতি আয়োগ। আর প্ল্যানিং কমিশনের এক্স অফিসিও চেয়ারম্যান সবদিন প্রধানমন্ত্রী ছিলেন, আর নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান মানে হচ্ছে যেই প্রধানমন্ত্রী হবেন তিনিই চেয়ারম্যান হবেন, তাছাড়া অন্য কোনো লোকের নীতি আয়োগের চেয়ারম্যান হওয়ার কোনো ক্ষমতা নেই। এক্স অফিসিও মানে হচ্ছে পদাধিকার বলে সেই ব্যক্তিটিই হবে, অন্য কোনো ব্যক্তিকে করা যাবে না, সেটা হচ্ছে এক্স অফিসিও। এবার প্রধানমন্ত্রী তো আর এটা বের করেননি, বের করেছেন হচ্ছে যারা এই যে বড় বড় স্ট্যাটিস্টিশিয়ান, তারা বের করেছে নীতি আয়োগে যারা কাজ করে, এবং তারা এমনি কাজ করে মানে এই কাজই গত 50-60-100 বছর 70 বছর 60-70 বছর ধরে করছে বলেই আমরা যথেষ্ট সুস্থভাবে আছি এবং ভালোভাবে আছি। এবার কি বলছে ইন্ডিয়াস, দেখুন demand likely to be 2030 water security may amount 6% loss in the Indian GDP by 2050. ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে যে আমাদের জিডিপির, এমনিতেই তো জিডিপি বাড়ে না, 6% তো জিডিপি বাড়ে না, আমাদের 6% জিডিপি নষ্ট হবে শুধুমাত্র এই জল তৈরি করার জন্য। জিডিপি তাহলে দেশের জিডিপি কি হবে? আর তার থেকে বড় ভয়ানক জিনিস হচ্ছে জল সব থেকে বেশি লাগে হচ্ছে ধান আর গম চাষ করার জন্য। আপনারা সবাই জানেন, যারা শহরে থাকেন তারা ছাড়া বাদ দিয়ে গ্রামে সবাই জানেন যে ধান, গম এবং খাবার দিয়ে খাদ্যশস্য উৎপাদনে প্রচণ্ড পরিমাণে জল লাগে। ধানের তো জল সবসময়, যদি ধান চাষে মানে সবসময় সেই জমিতে 2 ইঞ্চি করে জল থাকতে হবে, তবেই সেখানে ধান উৎপন্ন হবে এবং সেই ধান হলে আমরা খেতে পারবো। তো এটা হচ্ছে অবস্থা। 6% অফ জিডিপি হচ্ছে লস হবে হচ্ছে শুধুমাত্র জলের ব্যবহার করার জন্য, সেটা হচ্ছে 2050 সালে ওয়ার্ল্ড ব্যাংক বলছে। প্রভিশন অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, এটা ক্লিন ড্রিঙ্ক, এটা তো এই জল তো এমনি জল, যে কোনো নদীর জল টেনে নিয়ে এসে আপনি দিতে পেরে সেটা তো ধান চাষ করা সম্ভব, কিন্তু খাওয়ার জল, দ্য প্রমিস ওয়াজ মেড বাই 1919 ইলেকট্রিক নিউ মিনিস্ট্রি, ওয়াটার রিসোর্সের বলে মিনিস্ট্রি তৈরি হয়েছে। নলসে জল সবাইকে নলের মাধ্যমে জল দিতে হবে। নলের মাধ্যমে জল সে দেওয়া, সেটা বিহারের ইলেকশনের সময় দেখা গেছে, সেটা ভালোই হয়েছে। নলসে জল মানে নল দিয়ে দিয়েছে, মাটির রাস্তার উপর দিয়ে নল যাচ্ছে, কোথাও জল পড়ছে, কোথাও ফাটা আছে, ওটাকে নল প্রজেক্ট হলে একটা প্রপার প্রজেক্ট হওয়া উচিত। নলসে জল আপনাদের যেখানে যে প্রজেক্ট হচ্ছে, বিহার তো আর পশ্চিমবঙ্গ তো আর বিহার নয়,
পশ্চিমবঙ্গ একটু অনেক উন্নত বিহারের থেকে, পশ্চিমবঙ্গের মানুষ অনেক শিক্ষিত। এখানে ওই মাটির উপর দিয়ে পাইপ টেনে নিয়ে গিয়ে, এই সরু সরু পাইপ টেনে নিয়ে গিয়ে আপনাকে নলসে জল দেখাতে গ্রামের লোককে পারবে না। এখানে বা বিহারে পারতে পারে, এখানে পারবে না। অর্থাৎ এখানে আমরা ওই সমস্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু এখানে আমাদের এখানে হবে, ঠিকঠাকভাবেই হবে, এটাই স্বাভাবিক। ওয়েস্ট বেঙ্গল হবে, বিহার, এটা বিহার নয়, ওয়েস্ট বেঙ্গল ঠিকঠাকভাবেই হবে। যে নলসে জল প্রকল্পের যে টাকা যদি গভর্নমেন্ট যদি অ্যালট করে, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি অ্যালটমেন্ট থাকে, তাহলে 24-এর মধ্যে যদি ওরা যে করার আছে প্রত্যেকটা হাউস হোল্ডের মধ্যে পৌঁছাবে, নিশ্চয়ই এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে, এই জল মিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট এই এই মানে এটার মধ্যে চলে আসবে এবং এটা করতে পারবে। চ্যালেঞ্জেস ফর দ্য মিনিস্ট্রি 2018 নীতি আয়োগ রিপোর্ট। এই 2018-19-এর নীতি আয়োগ রিপোর্ট কেন বলছি, 20-21 সালে কিন্তু এত ডিটেলসে কোনো নীতি আয়োগ রিপোর্ট আসেনি। তার কারণ সবাই জানেন, কোভিডের জন্য। বাস, বাকি আর কিছু ডিটেলসের কেন বলছি না। ইন্ডিয়া সাফারিং ফ্রম ওয়ার্স্ট ওয়াটার ক্রাইসিস ইন ইটস হিস্টরি। ইতিহাসে, সারা ইতিহাস ঘাটলে পারে যত ওয়াটার ক্রাইসিসের কথা, গত 3 বছরে যে ওয়াটার ক্রাইসিস হয়েছে, এত ওয়াটার ক্রাইসিস মানে সারা পৃথিবীতে। আমরা তো কলকাতাতে, আমরা যে রিজনে বাস করি সেটা হচ্ছে মানে ভালো এরিয়া। ওই এই ম্যাপ অনুযায়ী, আমি ম্যাপটা একটু পরে বোঝাচ্ছি, ম্যাপ অনুযায়ী ভালো অবস্থা। এখানে জলের অবস্থা কিছুটা তাও ভালো। আর আমি যে অঞ্চলের কথা বলছি, সেই অঞ্চলের লোকদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। মাথায় করে 40-50 কিলোমিটার দূর পর্যন্ত মহিলাদের জল নিয়ে যেতে হচ্ছে, সেখানে যদি জল পাওয়া যায় তবে। 600 মিলিয়ন পিপল ইন দ্য কান্ট্রি ফেস হাই এক্সট্রা ওয়াটার স্ট্রেস প্রেজেন্ট। 600 মিলিয়ন মানে হচ্ছে আপনার 60 কোটি লোক জলের স্ক্যারসিটিতে ভুগছে। 660 কোটি, 600 মিলিয়ন লোক। এবার তার মধ্যে এভরি ইয়ার, এবার সেফ জল মানে ভালো জল, খাবার পান করার মতন জলের অভাবে, উল্টো পাল্টা জল খেয়ে, নদীর জল, নালার জল, এই সমস্ত জল খেয়ে, তখন তার উল্টো পাল্টা গ্রাউন্ড ওয়াটার নেই, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জল নেই, সেটা না হওয়ার জন্য 2 লক্ষ লোক মারা যায়। কোভিডে কত লোক মারা গেছে? এই তো কোভিডে 3 বছর আমাদের ইকোনমি শেষ করে দিল। কোভিডে কতটা লোক মারা গেছে? আর প্রত্যেক বছর 2 লাখ লোক তো শুধু খারাপ জলের জন্য মারা যাচ্ছে। সেইটা হিসাব করছে না তো কেউ, সেটা তো কেউ দেখতে যাচ্ছে না। আমাদের দেশের প্রবলেমটা এখানে, অ্যাক্সিডেন্টে আমাদের দেশে প্রত্যেক বছর 2 লাখ লোক মারা যায়, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কোভিডের লোক মারা যাচ্ছে, সেটা নিয়ে আতঙ্ক, সব কিছু বন্ধ। নিশ্চয়ই আমাদের প্রিকশন নিতে হবে, কোভিড নিশ্চয়ই মহামারী, কিন্তু তা সত্ত্বেও আপনি মনে রাখবেন যে এই ভালো জল, পানীয় জল নেই বলে 2 লক্ষ লোক প্রত্যেক বছর মারা যায় ভালো পানীয় জলের অভাবে। এই সংখ্যাটা মনে রাখবেন, এটা প্রশ্নের মধ্যে পড়তে আসার মতন। 75% অফ ইন্ডিয়ান হাউসহোল্ড, মানে ইন্ডিয়ার যে হাউসহোল্ড আছে, মানে বাড়ি, হাউসহোল্ড হচ্ছে বাড়ি, 75% ইন্ডিয়ার বাড়িতে ড্রিঙ্কিং ওয়াটারের অ্যাক্সেস নেই, ভালো শুদ্ধ জলের অ্যাক্সেস নেই। তাদের হয় টিউবওয়েলের নিচে জল খেতে হবে, টিউবওয়েলের নিচে যদি আর্সেনিক থাকে তাহলে আর্সেনিক আলা জল খাবে। আর্সেনিক আলা জল খাবে মানে সারা গা পচে পা থেকে শুরু করে সারা গা পচে তাদের মৃত্যু হতে পারে। আর্সেনিক যেখানে বেশি আছে সেখানকার লোকজনের গা হাত পা পচে যায় এবং তারপরে অল্প বয়সে মারা যায়। এটা হচ্ছে আর্সেনিকের প্রবলেম। 84% অফ রুরাল হাউসহোল্ডস ডিড নট গেট পাইপ ওয়াটার, মানে আমাদের 84% পাইপ ওয়াটার পায় না। পাইপ ওয়াটার মানে অন্তত পক্ষে যেখানে জলটাকে পরিশোধন করে দেওয়া হয়, ট্যাঙ্কে যায়, ট্যাঙ্কে একটু পরিশোধন হয়, সে তারপরে জলটা দিতে পারে, সেই জলটা একটু সেফ হয়। তারপরেও আমাদের ওটাকে বয়েল করে, বা যাদের ফিল্টার করার ক্ষমতা নেই তাদের বয়েল করে ইউজ করা উচিত। এবার আমরা এটা ম্যাপ কি বলছি সেটা বলছি, যে এখানে যেটা দেখাচ্ছে রেড এরিয়া, এই রেড এরিয়াটা হচ্ছে নন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আর অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। এই রেড এরিয়াগুলোর অবস্থা খুব খারাপ। এই যে রাজস্থান, এই যে আপনার এই যে মানে তামিলনাড়ু, রাজস্থান, কেরালার উপরের অংশ, এইদিকে হচ্ছে আপনার মধ্যপ্রদেশ বা আমাদের কি বলে ওটাকে,
মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ, এই জায়গাটা দেখুন জলের অবস্থাটা অতটা খারাপ না। এই জায়গাগুলোতে কেন নয় খারাপ, এখানে প্রচুর পরিমাণ রেনফল হয়, শিলংয়ে সব থেকে রেনফল হয় আপনারা জানেন। আর এখান থেকে জল জল ওই মাটির নিচেতেই যাবে, তার কারণ ওখান থেকে কিন্তু জল ড্রেন হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে সেটা কম, মানে সেটা তো খুব মানে ওখান থেকে বঙ্গোপসাগরে ঢোকার বোধহয় খুব বিশেষ কিছু নদী টদী নেই, এবং ওখানকার জল ওখানেই ইয়ে হয়। আর ওয়েস্ট বেঙ্গলও মোটামুটি গঙ্গার জন্যে, গঙ্গার এখানে অনেক রিভার টিভার আছে, এইসব রিভারের জন্য এই এলাকাগুলোতে কিন্তু জলের অবস্থা আছে। সেই জন্য বলছি যে আমরা ভালো আছি, কিন্তু আমরা 30 বছর পরে ভালো থাকবো না যদি এই হারে চলতে থাকে ইরিগেশনের অবস্থা। এবং তখন আমাদের সত্যি সত্যি বলছি, এখনকার 100 টাকার যে দাম, সে তখন যদি সেই 100 টাকার দাম 500 টাকা হয়, তাহলে আমাদের এক বোতল জল 500 টাকা দিয়েই খেতে হবে। এবার এই এই যে 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 এই যে এরিয়াগুলো, চেন্নাই থেকে শুরু করে মুম্বাই থেকে শুরু করে সমস্ত জায়গায় গত 3 বছর ধরে কিন্তু জলের কোনো নিজেদের এই মাটির নিচের থেকে বোরিং করে জল পাওয়া যাচ্ছে না। এবং ওদের জলের ব্যবস্থা কিভাবে করতে হচ্ছে ভগবান জানে, আর ওরাই করছে। কিভাবে করছে, বাইরের থেকে হয়তো কোনোভাবে গভর্নমেন্ট তাকে তো সাপ্লাই করতে হবে, বাইরের থেকে পাইপলাইন করে যেখানে জলের কোনো ব্যবস্থা আছে সেখান থেকে হয়তো আছে। আমি যেটা এইগুলো যেগুলো বলছি, এর বাইরে কিন্তু পরে দুটো টাইপের প্রজেক্ট দেখানো হবে, যে টাইপের প্রজেক্ট করলে পারে এই জলের সমস্যা আমাদের থেকে চিরদিনে বিদায় নেবে। তার কারণ হচ্ছে যে কম্পোনেন্টস অফ জল শক্তি যোজনার কম্পোনেন্টস কি? It will be collaborate effort of various ministry of government of India and state of governments which depends upon the drinking water and sanitation will be nodal agency। মানে জল শক্তির জন্য কিন্তু মানে নোডাল এজেন্সি কি হবে? ড্রিঙ্কিং ওয়াটার উইল বি দ্য নোডাল এজেন্সি, ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের এখানে যদি বলা হয় সেটা পিএইচই, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। আমাদের পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্টের নাম কি? পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, PHE। এইটাকে যার কথা বলছে আর কি, যে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। তারা এই কাজটা দেখে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল ওয়াটার কনজারভেশন প্ল্যান করতে হবে, ঠিক আছে? অবশ্যই করতে হবে, সেটা না হলে চলবে না। Components of JSA কি? It will be collaborative effort of various ministries, government of India, state governments, which department of drinking and sanitation will be nodal agencies। এই ব্লক হবে, এটা একই ব্যাপার, এটা বলা হয়েছে একই ব্যাপার। Officers of central government and led additional secretaries and joint secretaries will be assigned to this 256 districts। এখন যে 256টা ডিস্ট্রিক্টে মানে আছে, যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে, জল নিচের থেকে জল তোলা নেই, সেখানে জল নিচে, তাদেরকে রীতিমতো বাইরের জায়গা থেকে জল অনেক দূর থেকে, হয়তো 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে পাইপে করে জল নিয়ে এসে শহরের জলের পূরণ করতে হচ্ছে। এবং সেটা কোন কস্টিতে যাচ্ছে, গভর্নমেন্টের কত টাকা খরচা হচ্ছে, সেটাতে দিয়ে কত প্রকল্প করা যেত আপনার বাবু। এবং আর 10 বছর পরে যদি এইভাবে চালাতে থাকে, তাহলে ওই 200 কিলোমিটার দূরেও পাবে না। অর্থাৎ জল না খেয়ে লোক মারা যাবে। আর জল না খেলে মানুষ এমনি মারা যায়। আর জল না খেলে ধান চাষ পাট আমাদের যা আছে উৎপাদন না হলে, কৃষি উৎপাদন না হলে, যেটা আমি যেটা পড়ে আছি সেটাও কিন্তু মানে মানে এগ্রিকালচারাল পুরো একটা জিনিস পড়ে আছি, এই কটন। অতএব এটাও বানাতে হলেও জল লাগবে। The district administration will also nominate to join these teams, মানে কি একজন অ্যাডিশনাল সেক্রেটারি সেন্ট্রাল গভর্নমেন্টের আর জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারদের কয়েকটা ব্লক করে ভাগ করে দেওয়া হবে। এই 256টা ব্লকের মধ্যে তারা সুপারভাইজ করবে এই কাজটাকে। The better crop crisis water efficient crop will be কন্ট্রাক্টর নাকি। এবার যে সমস্ত মানে যে সমস্ত খাদ্যশস্যে জল কম লাগে, যেরকম বললাম তো, এই সমস্ত জায়গাতে লোককে করতে হবে, মানে ইনডিউস করতে হবে যে আপনারা ধান চাষ বন্ধ করুন, আপনারা চাল কিনে খাবেন, আপনাদের ধান চাষ করার দরকার নেই, আপনারা করুন মিলেট টাইপের জিনিস, মানে যেগুলো কম জল লাগে। মিলেট টাইপ মানে হচ্ছে যেগুলো ডাল এসব জাতীয় জিনিস, যে সমস্ত হয়, যে সমস্ত ডালও তো একটা খাদ্যশস্য, ডাল জাতীয় জিনিস আপনারা বানান।
এটা হচ্ছে পরিষ্কার কথা। ডাল, মানে তেল, এই জাতীয় জিনিস, যে জাতীয় এগ্রিকালচারের প্রোডাকশনে জলের ব্যবহার কম করতে হয়, সেটা ওখানকার যারা কৃষিকাজ করে তাদেরকে বোঝাতে হবে। মজার কথা হচ্ছে যে এইখানে কিন্তু আপনাদের একটু অসুবিধা হবে বুঝতে। হাই ইম্পর্টেন্ট ওয়াটার কনজারভেশন ইন্টারভেনশন বাই দ্য জলশক্তি অভিযান। জলশক্তি অভিযানের ইন্টারভেনশন কি? ওয়াটার কনজারভেশন অ্যান্ড রেইন ওয়াটার হারভেস্টিং। তো রেইন ওয়াটার হারভেস্টিং তো আমরা প্রথমেই আপনাদেরকে ওই যে ইয়েতে দেখালাম, যেটা শহরে রেইন ওয়াটার হারভেস্টিং করে, ওটা কিছুই না। ওটা রেইন ওয়াটার হারভেস্টিং এর 1%ও আমাদেরকে সাহায্য করবে না। তারপর আমাদের শহরে এলাকায় কটা ছাদ আছে, আর কটা বাড়ির ছাদ থেকে মাটির নিচে জল ঢুকিয়ে দেবে, বা কটা বাড়ির ছাদ থেকে মাটির নিচে প্ল্যান্ট তৈরি করে সেটাকে শুদ্ধ করে সেই জল খাওয়ার ব্যবস্থা হবে, এটা সন্দেহের ব্যাপার। কিন্তু সেটা শহরের ক্ষেত্রে 1%, 1% তো 2% কি 5% হবে, তবুও প্রতিটা বুন্দ এক সময় আসবে। প্রতিটা জলের বুন্দ, প্রতিটা ফোঁটা, আমাদের জলের ফোঁটা, রাজস্থানে যখন গরম থাকে তখন এক ফোঁটা জল ওদের কাছে গুরুত্বপূর্ণ। রেনোভেশন অফ ট্র্যাডিশনাল অ্যান্ড আদার ওয়াটার বডিজ, এটা হচ্ছে মেন জিনিস। আমরা 80%, আমরা 1980 থেকে 2020-র মধ্যে 80% ওয়াটার বডি পূর্ণ করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। মানে জলের যে বড় বড় যে লেক, সেই লেক আমরা বন্ধ করেছি। লেক কিভাবে বন্ধ হতে হয়? দুভাবে বন্ধ হয়। একটা হচ্ছে যে আপনি জল যখন আসে, জলের সঙ্গে তো ফিল্ট্রেশন হয়, মাটির ক্ষয় হয়, সেই মাটির তো জল নিয়ে আসে অতিরিক্ত। আমরা তো গাছও কেটে ফেলেছি, গাছ যখনই কেটেছি অর্থাৎ মাটির ইরোশন বেশি হয়েছে, মাটির ক্ষয় বেশি হয়েছে। অতএব সেই মাটির ক্ষয় হওয়ার ফলে সেই ক্ষয় হওয়া মাটি কি হয়েছে, জলগুলো এসে এই ডোবা এবং যে বিল টিলগুলোতে ভর্তি হয়েছে এবং সেগুলো পরিপূর্ণ হয়ে গেছে। তার উপরে পানা তৈরি হয়েছে, মানে জলের গাছ তৈরি হয়েছে, শুকিয়ে গেছে, এবং তারপরে আরও কাদা এসছে। তারপরে এক সময় সেটাকে অন্যভাবে কনভার্ট করে দিয়ে সেখানে আমরা শহর বানিয়ে ফেলেছি। এই তো করে এসছি সারা মানে এশিয়া জুড়ে তো তাই হয়েছে। সেটা রামসে ইরানে যে ইরান না ইরাকে যে ইয়েটা হয়েছিল, সেটাকে আমার নামটা ভুলে যাচ্ছে, আমি পরে নেক্সট কোনো ক্লাসে বলবো। ওয়াটারশেড ডেভেলপমেন্ট, মানে ওয়াটারশেড ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা পরে আসছি ভিডিওর মাধ্যমে দেখাবো। ওয়াটারশেড ডেভেলপমেন্ট হচ্ছে মোটামুটি হচ্ছে যে নদীগুলোতে একটা বিভিন্ন শেড দিয়ে এটা করতে হয়। ইন্টেন্সিভ অ্যাফরেস্টেশন, ডিফরেস্টেশন যেরকম হয়েছে, অ্যাফরেস্টেশন করতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে। মানে প্রচুর যত গাছ লাগাতে হবে। জলের জন্য কিন্তু গাছের অত্যন্ত দরকার, এই কারণের জন্য। একটা হচ্ছে ল্যান্ড ইরোশন নষ্ট কম হওয়ার জন্য ওই যে ইয়েগুলোর একবার আবার সংস্কার করতে হবে বলা হচ্ছে। জলাভূমি যেগুলো অন্তত বেঁচে আছে, তাদের পলিমাটিগুলো তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ভালো চাষবাসের ব্যবস্থা করা যাবে। পলিমাটিতে খুব ভালো চাষ হয়, সেটা করা যেতে পারে। এটা করার পর সেই জায়গায় যাতে জলগুলো আবার যায়, এবং তখন যেন আবার ওরকম ক্ষয়ে যাওয়া জল না আসে, সেটার ব্যবস্থা করা, সেই দিকটায় নজর রাখতে হবে। এবার কি বলছে, why there is a need of such campaign? India receives about 4% of global precipitation, even though the crisis around 18% of world population. আমাদের ইন্ডিয়া হচ্ছে সারা পৃথিবী। প্রেসিপিটেশন কি? প্রেসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টি হতে পারে, রেন, হেলস্টর্ম, যেটাকে আমরা বলি শিলাবৃষ্টি, আরো যে সমস্ত ভাবে জল আকাশের থেকে নামে, সেটা হচ্ছে প্রেসিপিটেশন। ইভেন থ্রু দ্য ক্রাইসিস অফ अराउंड 18% ওয়ার্ল্ড পপুলেশন, মানে ইন্ডিয়াতে 4% প্রেসিপিটেশন হয়। ইভেন এই প্রেসিপিটেশন হয় সারা পৃথিবীতে, যা প্রেসিপিটেশন হয় তার 4% প্রেসিপিটেশন ইন্ডিয়াতে হয়। তা সত্ত্বেও ইন্ডিয়ার পপুলেশন যেহেতু ঘনত্ব বেশি, সেহেতু সারা পৃথিবীর 18% লোক ইন্ডিয়ান, যারা জলের সমস্যায় ভুগছে। মানে পৃথিবীতে 700 কোটি লোকের মধ্যে তার 18% লোক ইন্ডিয়ায় বসবাস করে, এবং সেই 18% লোক ওই 256 জেলাতে আছে, এবং তারা জলের এই স্কারসিটি ভোগ করছে। এই সব ডেটাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোনো খাতায় নোট করুন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরে দেখে নেবেন, বা যদি এর দরকার হয় আপনাদের বলবেন,
এর মানে কি বলে পিডিএফ যদি দরকার হয় বলবেন, আমি সাপ্লাই করে দেবো। ইন্ডিয়া র্যাঙ্ক 133 ইন দ্য ওয়ার্ল্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার পার পারসন ইন এ ইয়ার। 1567 কিউবিক মিটার, একটা বছরে 1567 কিউবিক মিটার পার হেড জল লাগে। সেই জল হচ্ছে সেই জলের মানে ইয়ার হুইচ কামস টু, মানে না, একটা মানুষের যা জল লাগে সারা পৃথিবীর মধ্যে আমাদের র্যাঙ্ক হচ্ছে 150টা দেশ হবে না পৃথিবীতে। তাহলে আমাদের জলের অবস্থা হচ্ছে, আমরা জলের ইস্যুতে আমাদের দেশ 133। আরে ভাই, আমাদের ইনকামের জন্য হতে পারে, অন্য কিছুর জন্য হতে পারে, যে দেশে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেই দেশে আমরা এটা কি করে করি? মানে আমাদের মানে সরকার, আগের সরকাররা কি ঘুমোচ্ছিল না জেগেছিল না কি করছিল, এটা বলা খুব মুশকিল। কোন দেশে যে আমরা আছি সেটা খুব বলা মুশকিল। এই 133 নম্বরে জলের ইয়েতে, যেখানে হিমালয় পর্বতমালা আমাদের যে জল দেয়, এটা পৃথিবীর কোনো জায়গাতে হতে পারে না, কোনো জায়গায় সম্ভব নয় যে সমস্ত যে মেঘ আসছে হিমালয় পর্বতমালা উপরে উঠে দিচ্ছে এবং সে অটোমেটিক্যালি মনসুন আসছে, সারা ভারতবর্ষে বৃষ্টি হচ্ছে। এইটা তো অন্য পৃথিবীর কোনো জায়গা এটা এই সাহায্যটা পায় না। তা সত্ত্বেও আমরা কোন পজিশনে? 133। 150টা হয়তো 60টা দেশ হবে, তার বেশি মানে দেশকে মানে ধরার দরকার নেই। আর এমনি যদি ধরা হয় তো 30-40টা দেশ, বাকিগুলোতে হয়তো 5টা জেলা 10টা জেলা মিলে একটা দেশ, ওগুলোকে দেশ বলে না, আসলে হচ্ছে 120-25টা দেশ হবে টোটাল। তবু ধরে নিলাম আমরা এই কি আমাদের জলের পার পার্সন কি কত জল এখন অ্যাভেলেবিলিটি আছে মনে রাখতে হবে। এটা 1567 কিউবিক মিটার। আর আমাদের র্যাঙ্ক কত জলের হিসাবে, স্ক্যারসিটি জলের অ্যাভেলেবিলিটি হিসাবে 133 পার পার্সন, 133 ইন দ্য ওয়ার্ল্ড। এটা চিন্তা করার বিষয়। যেখানে হিমালয় পর্বতমালা যে মনসুন আমাদের তৈরি করে দেয়, তারপরে হচ্ছে আমাদের এই অবস্থা। It's a project by 1950, 1140 cubic meter water per head annually will be available in India. এইটা যদি প্রজেক্টেড করা হয়েছে, যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয়, কালেক্টিভ মেজার যদি না হয়, 1950 সালে 1040 কিউবিক মিটার ওয়াটারে নেমে আসবে। এই সব 1567 থেকে নেমে আসবে 1040, মানে ভারতবর্ষের 60% লোক জল পাবে না। আর জল শুধু মানুষের জন্য লাগে না, জল কিন্তু চাষ করতেও লাগে। শুধুমাত্র মানে যদি রেনের জন্য চাষ করে যদি এত লোককে খাওয়ানো যেত, এটা 1930 সাল নয় যে 30 কোটি লোককে শুধু ভাত খেতে হবে। এখানে তখন 200 কোটি লোককে ভাত খেতে হবে। 200 কোটি লোককে ভাত খেতে হলে এবারে যত চাল আর গম বানাতে হবে, সেটা বানানোর জন্য যে জল লাগবে, সেই জলটা কোত্থেকে আসবে? র্যাপিডলি গ্রোয়িং নাম্বার অফ আরবান সেটেলমেন্টস ইন দ্য, এটা একটা বড় প্রবলেম। আরবান সেটেলমেন্টে র্যাপিডলি গ্রো করছে, ফলে জল, ওই যে বললাম, আরবান সেটেলমেন্টে ম্যাক্সিমাম জায়গায় জলাভূমি রয়েছে। আমরা সল্টলেকে যেখানে আছি, সল্টলেক কিন্তু জলাভূমি ছিল, এটাকেই তো মানে জলাভূমি বন্ধ করে দিয়ে তখন আমরা এটাকেই উন্নতি ভেবেছি। জলাভূমিকে গঙ্গার জল থেকে পলি ফেলে এটাকে মানে এই সল্টলেকটাকে বানানো হয়েছে। There is an urgent need to shift in such problem rice, sugarcane, water, মানে এই যে মিলেট বাজরা, মানে এই there is a urgent need from water intensive crops such as rice, sugarcane থেকে সুগারকেন হচ্ছে মানে হচ্ছে আখ, রাইস, গম, এইগুলোতে বাদ দিয়ে লেস ওয়াটার যেগুলো ক্রপ আছে, যেরকম মিলেট, মানে বিভিন্ন ধরনের আমরা যে ডাল খাই, বাজরা এটসেট্রা, মানে ডাল বাজরা এগুলো চাষ করতে, যেখানে জলের পরিমাণ খুব কম লাগে। এটা হচ্ছে মেন মানে খুব as per economic survey, India directly exported more water through exports agricultural products। মানে ইন্ডিয়া পৃথিবীতে সব থেকে বেশি কি এক্সপোর্ট করে? জল। তার কারণ ইন্ডিয়া পৃথিবীতে সব থেকে বেশি ধান আর গম সাপ্লাই করে, এবং ইন্ডিয়া এগ্রিকালচারাল এক্সপোর্টে ইন্ডিয়া হচ্ছে 9th সারা পৃথিবীর মধ্যে। এটা একটা ভালো জায়গা যে না, আমরা এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে আমরা ভালো জায়গাতে আছি। কিন্তু প্রবলেম সেখানে আরেকটা জিনিস যেটা জুড়ে আছে, সেটাকে রিলেট করুন
যে আমরা কি এগ্রিকালচার করছি, ম্যাক্সিমাম রাইস আর হুইট। এই রাইস আর হুইট বানাতে গেলে সব থেকে বেশি কি লাগে, জল। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি এক্সপোর্ট করছি, জল। কারণ এগুলো তৈরি করতে সব থেকে বেশি জল লাগে, ব্যাপারটা তাই। ফার্মার্স আইডিয়া ফোকাসেস shortage of water mainly due to regular planning and water conservation and monsoon season। এই যে আমাদের কোনো রেগুলার যে ইয়ে নেই, সেই নেই বলেই প্রেসিপিটেশন জল সহবিমান ইন রাজস্থান, মানে কমিউনিটি বেসড জল সহবিমান রাজস্থানের আমি দুটো ভিডিও বলেছি, দুটো ভিডিও দেখাবো সেখান থেকে। একটা হচ্ছে কিভাবে ইয়ে চেক দাম করে কিভাবে মানে জলের এই সমস্যাটা সমাধান করা যেতে পারে, আর রাজস্থানে কিভাবে জল সংরক্ষণ, সেই দুটো ভিডিও আপনাদেরকে আমি দেখাবো এরপরে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে সে সমাধান করা যেতে পারে। ওয়াটার ইন ইন্ডিয়া মোর সেন্টারেড ইন গঙ্গা বেসিন, সেটা তো এটা তো দেখলেনই আপনারা, তবু আরেকবার যাদের ম্যাপ দরকার দেখার কথা না। এই যে এই দেখুন, এই যে গঙ্গা বেসিনে এই জায়গায় কিন্তু জলের অভাব নেই। জলের অভাব হচ্ছে এখানে, এই যে হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, এই জায়গায় দেখুন, উড়িষ্যা, ওই এই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কিছু জায়গায় আছে জলের অবস্থা, মধ্যপ্রদেশের কিছু জায়গায় আছে, এখানে সামনে আছে। এখানে প্রচুর শিলং এখানে প্রচুর বৃষ্টি হয় মনসুনের সময়। মনসুনের ব্যাপারটা তো বলে দিলাম, কোন তারিখে মনসুন আসে সেটাও একটু মনে রাখবেন, যে 1 তারিখে কেরালায় ঢোকে আর আমাদের পশ্চিমবঙ্গে ঢোকে 8 থেকে 9 তারিখে। আর ওই উত্তর ঝঞ্ঝার ফলে ওই যে নর্থ ওয়েস্ট থেকে কীভাবে একবার বৃষ্টি হয়, সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে। আর যেটা বললাম যে আমাদের যেটা মনসুন সাউথ ইস্ট যেটা কেরালা থেকে ঢুকে একদম পুরো আন্দামান হয়ে প্রথমে মানে ইয়ে নর্থ বেঙ্গল হয়ে আস্তে আস্তে ক্লোজ হতে মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে 8 তারিখ লাগে, আর জুলাই মাসে 8 তারিখ। অ্যাজ পার ইকোনমিক সার্ভে ইন্ডিয়া ইজ ডাইরেক্টলি exporting more water through export of agricultural product। এটা তো হয়ে গেছে সবমান জল ব্যবস্থা। ইয়ে যে হ্যাঁ, ওয়াটার মোর গঙ্গা ব্রহ্মপুত্র এই জায়গায়, এই যে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এর অবস্থা খুব খারাপ ওখানকার অবস্থা, জলের অবস্থা। তখন ওখানে কোনো কনজারভেশনই হয়নি, এবং কেরালাতেও হয়নি। কিন্তু সেখানে কেরালা কিন্তু অনেক প্রজেক্ট নিয়েছে, সেই প্রজেক্টগুলোতে আসছি আমি একটু পরেই, আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সেটা। কনজারভেশন নিয়েছেন। এবার মোটামুটি ফার্মার কত মানে এই ওয়াটার কনজারভেশন নেই বলে মানে জলের জন্য পরবর্তীকালে সব কিছু খরচা করে সার দিয়ে বানালো, আলটিমেটলি ইয়ে হলো না, মানে ফসল হলো না। তারপরে কি হচ্ছে, ফার্মার সুইসাইড, হাজার ফার্মার সুইসাইড করছে। মোটামুটি আমরা এখানে গেলাম, এরপরে দুটো ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিও দুটো দেখে মানে চেক দাম আর অন্য যে পদ্ধতিতে জল ইয়ে করলে পারে আমাদের কোনো সমস্যাই থাকবে না, সেটা দেখে না। এখানে আরেকটা ভিডিও যাওয়ার আগে একটা জিনিস বলবো, যে এই চেক দামের যারা করেছিল আর কি, মানে তাদের একটু ক্রেডেনশিয়াল না দিলে হয় না। এবং গ্রামের মানুষ কিন্তু নিজেরাই এটাকে মানে ইয়ে করেছে, নিজেরাই পার্টিসিপেট করেছে চেক দামগুলো। দেখুন দেখুন, সব গ্রামের মানুষ ফ্রিতে করছে কিন্তু। আর এখন তো এনআরজিএস আছে, মনরেগা আছে, মনরেগাতে তো এই মনরেগার কাজই তো এই দেখুন, ওরা এই সরাচ্ছে, এইটাই তো মনরেগার কাম। যে জলের এই যে জল যেগুলো নষ্ট করে, মানে জল সব থেকে বেশি, কচুরিপানা জল সব থেকে বেশি নষ্ট করে, তাহলে সেগুলো সরিয়ে দিতে হবে এবং তারপরে চেক দাম করতে হবে। এটা কিন্তু এনরেগাতে করা আমাদের একদম জলশক্তি অভিযানে কিন্তু 1 টাকাও দেওয়া হয়নি। গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে কনভার্জেন্স করে করতে হবে, মানে কি মনরেগা, তারপরে পিএইচই,
এই ধরনের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টে তো সাফিসিয়েন্ট টাকা দেওয়া আছে, তাদেরকে কনভার্জেন্স করলে পরে তার টাকার দরকার নেই। মনরেগাতে আপনি করুন না হাজার হাজার, মনরেগাতে আপনি 40% টাকা আপনি মানে খরচা করতে পারেন হচ্ছে মানে কংক্রিটের জন্য, আর 40% খরচ হচ্ছে লেবারের জন্য। তাহলে 40% দিয়ে আপনি কংক্রিট করুন আর 40% দিয়ে লেবারের কাজ করুন, তাহলে তো হয়েই যাচ্ছে, মনরেগা দিয়েই তো হয়ে যাচ্ছে সব কেবলমাত্র, তাহলেই তো সম্ভব। এবং ইমিডিয়েটলি আমাদের চেক ডাউন করা হয়নি, যেখানে চকডাউন করা, এই দেখুন জল মনরেগার কাজ কি, মনরেগার পুকুর তৈরি করা, প্রতিটা বাড়িতে পুকুর তৈরি করে দেওয়া, এবং মনরেগার স্কিমেই তাই আছে। ইভেন যে বাড়িতে পুকুর হচ্ছে তাকে এটাও বলা আছে মনরেগাতে যে সেই বাড়ির লোক সে নিজেই ওই পুকুরটা খোঁড়ার জন্য যে প্রজেক্টের যে দাম হবে সেই টাকাটা ওরাই পাবে, ওরা যদি নিজেরা পুকুরটা তো খোঁড়ে, নিজেরাই যদি খুঁড়ে নেয়, তাহলে মানে এর থেকে আর কি ভালো হতে পারে। ঠিক আছে, আমরা অন্য প্রজেক্টে চলে যাই। এটা দেখুন একটা রাজস্থানের, এটা এখানে হচ্ছে চেক দাম না, এখানে হচ্ছে অন্যভাবে জলটাকে ব্যবহার করেছে। এখানে সামথিং মিনা বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি হচ্ছে আইএস অফিসার, ঠিক আছে, তিনি গ্রামের জন্য কিছু করবেন বলে ঠিক করেছিলেন। তারপরে এখানে যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ওই যে চেক দাম করে যে প্রজেক্ট করা যায় সেটা এখানেও মানে রাজস্থানের মতন জায়গায় মরুভূমিতে কিভাবে সবুজায়ন উনি করে ফেলেছেন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওরা কিন্তু এই যে ওনারই বন্ধু হবে আইএস অফিসার, ওরা মিলে এটা করে। দেখুন খাল কাটিয়েছে, নালা, ছোট নালা, বড় নালা, বড় খাল নয় কিন্তু খাল কাটিয়েছে। দেখুন এখানে অনেক জায়গা ধরে জলের ধরে রাখার ব্যবস্থা করেছে, ফলে কি হয়েছে, এই খালে জল জমেছে আর ওই বড় জায়গাটায় জল জমেছে, ওখান থেকে চাষের জল গেছে, আবার এখান থেকে নদীর নিচে মাটির নিচে জল গেছে, ফলে মাটির নিচে জলের ফিলিংটাও হয়েছে, ফলে উভয় ক্ষেত্রে তারা বোরিং করেও জল তুলতে পেরেছে একটু দূরে, আবার এখান থেকে নিয়ে গিয়ে পাম্পিংয়ের মাধ্যমে নিয়ে গিয়ে জল দিয়েও চাষ করতে পেরেছে। এই চারিদিকে জায়গাটা দেখুন সবুজ করে ফেলেছে, যেটা শুধু বালি আর বালি থাকার কথা, দেখুন সেখানে সবুজায়ন হচ্ছে। তাহলে আমাদের পুরুলিয়া বাঁকুড়া ওই জায়গায় হতে পারবে না কেন? আমরা চেক দাম এগুলো করতে পারবো না, শুধু প্ল্যানিংয়ের অভাব। প্রচুর টাকা আছে আমাদের গভর্নমেন্টের, প্রচুর এই ব্যাপারে প্রচুর মানে গভর্নমেন্ট সেন্সিটিভ, এবং আমার মনে হয় যে ভালো প্রকল্প করতে পারলে পরে গভর্নমেন্ট এখানে টাকার কোনো রকম ইয়ে করবে না, এবং অলরেডি করা হচ্ছেও, প্রচুর প্রকল্প হচ্ছেও, এবং আরও অনেক প্রকল্প হতে পারে। এইসব প্রকল্প হতে পারে। জলের অবস্থার যে ক্রাইসিস আছে সেটা আমাদের এখানে কম আছে সত্যি, কিন্তু দিন পর সেটা কম থাকবে না। এবার আজকে আমরা এখানেই শেষ করি। তো আজকে যেটা আমরা এখান থেকে শিখলাম যে সারা পৃথিবীতে জলের অবস্থা কি আছে, আমরা কত নম্বরে আছি, 123 নম্বরে আছি জলের স্ক্যারসিটিতে। 2 নম্বর হচ্ছে আমরা 9% পৃথিবীতে এগ্রিকালচারাল এক্সপোর্টের 9% হচ্ছে আমরা দখল করি, সেখানে ম্যাক্সিমাম আমরা রাইস করি। তার মানে রাইস এক্সপোর্ট করা মানে কি, রাইস জলে হয়, জল ছাড়া হয় না। আর কিভাবে এই খাল কেটে এবং ওইটা কেটে এবং পুরনো যে সমস্ত জলভূমি আছে সেগুলো সংস্কার করে, এবং মানে যে চাষগুলোতে কম লাগে আর কি, মানে জল কম লাগে সেই সব ধরনের জিনিস চাষ করে, যা যাবতীয় আপনারা লিখলেন, যাবতীয় জিনিসগুলো যে তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমার মনে হয় না আপনাকে খুব বেশি এরপরে পড়ার চেষ্টা হবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের কোনো ভয় নেই, 2-1 বার দেখে যাবেন, মেনে 100% ওয়াটার কনজারভেশনের উপরে যা প্রশ্ন আসবে আপনি উত্তর করে আসতে পারবেন। আরেকবার বলে রাখি, এই যেটাগুলো দেওয়া হয়েছে 1919 সালের, কারণ তারপরে কোভিডের জন্য 20 এবং 21-এ কোনো ডেটা কিন্তু তৈরি হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, গুড নাইট।